তো আজকে আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদেরকে কিন্তু এক্সট্রা ক্লাস করিয়েছি, কিন্তু প্রাকল্পিক ন্যায়টা কমপ্লিট করে দিয়েছি। মেইন ক্লাস তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায় থেকে, যেগুলো করলে তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা একদম 100% প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক করবে, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক। তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমার কিন্তু এক্সট্রা ক্লাস চলছে, মেইন ক্লাসগুলো করে নেবে সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো। তো আজকে এক্সট্রা ক্লাস হচ্ছে তোমাদের প্রাকল্পিক ন্যায়। তো প্রাকল্পিক ন্যায়টা আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি, পরপর দুইটা ভিডিও দিয়েছি এখান থেকে তোমাদের। তো সেই ভিডিও তো আমি তোমাকে কী বলেছিলাম, দুইটা নিয়ম বলেছিলাম, দুইটা নিয়ম কমপ্লিট করে দিয়েছি। এবার বিষয় হচ্ছে প্রাকল্পিক ন্যায় থেকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, বিভিন্নভাবে প্রশ্নগুলো যেগুলো ঘুরিয়ে আসবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের এবার আমি যে নিয়মগুলো তোমাদের করে দিলাম, ছকের মাধ্যমে যে করে দিলাম, সেখান থেকে সমস্ত প্রশ্নের এমসিকিউ হোক এসিকিউ হোক, আজকে তোমাদের লাইভ আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি। যে কোনো প্রশ্নের উত্তর আমি যে ছকটা করে দিয়েছি, দুইটা নিয়ম করেছি, ওইখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর ওই ছকের মাধ্যমেই তোমরা পাবে। জাস্ট তোমরা ভিডিওটা দেখো, ক্লাসটা করো, এইভাবে প্রত্যেকটা ক্লাস করে নিবে। কিন্তু তোমাদেরকে আমি বলছি, যদি 80তে 80 পেতে হয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে আছে। তো প্রোফাইলটা ক্লিক করে ভিডিওজ অপশানে গিয়ে কোনো শর্ট বাইটার করবে না, একদম ভিডিও অপশন ক্লিক করে সব ভিডিওগুলো দেখবে পরপর। যুক্তি অধ্যায় থেকে আরও মূলদের পরপর একদম প্রত্যেকটা অধ্যায় আগে আমার টিউশনে পুরোটা ভিডিও ছাড়া হয়েছে, তারপর কিন্তু এক্সট্রা ক্লাস চলছে। তো পরপর তোমরা সব ভিডিওগুলো দেখে নেবে। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো, পি অথবা কিউ, তার মানে এটা বোঝা গেল এটা কিন্তু হচ্ছে বৈকল্পিকের আমি এখনও বৈকল্পিকটা আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাইনি, প্রাকল্পিকটাকে কমপ্লিট করেছি। তো আমি বৈকল্পিকের প্রশ্নটা আজকে আমি যাচ্ছি না, আগে আমি তোমাদের প্রাকল্পিকের প্রশ্নগুলো আমি করাচ্ছি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, কি করে বুঝলেন যে এটা প্রাকল্পিক? কারণ পি অথবা কিউ, অথবা চিহ্নটা প্রাকল্পিকে থাকে না, অথবা চিহ্নটা বৈকল্পিকে থাকে। আমি যখন আজকে প্রাকল্পিকের, যেহেতু আমি নিয়মগুলো কমপ্লিট করে দিয়েছি, আমি আজকে প্রমাণ দেখাবো, আজকে প্রাকল্পিকের প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো বৈকল্পিক এটা আমি করাবো না, মানে পি অথবাটা হচ্ছে বৈকল্পিকের। তো নেক্সট প্রশ্ন দেখো, যদি পি তবে কিউ। কত রকমভাবে প্রশ্ন আমার ওই লজিক থেকে আসবে তোমরা দেখো। যদি পি তবে কিউ, পি পার অতএব কিউ, আমি এগুলো বলে দিয়েছি, এক লাইনে হলে এরকমভাবে বলবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে যদি পি তবে কিউ, পি পার অতএব কিউ, এই বৈধ আকারটির নাম এমপি, এমটি, ডিএস, এইচএস। আমি কিন্তু এই ধরনের প্রশ্ন সব কিন্তু যত রকম প্রশ্ন আসবে আমি সব কিন্তু এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, কিন্তু ওই প্রশ্নগুলো আবার অনেক রকমভাবে ঘুরিয়ে আসবে। মুখস্থ বলে কিছু না, পড়াশোনাতে যেহেতু এটা লজিকের ক্লাস, তাই পড়তে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে, উত্তরটা সেকেন্ডে লিখতে পারবে। তো তোমরা দেখে নাও, যদি পি তবে কিউ, পি পার অতএব কিউ, এই বৈধ আকারটির নাম কি? এমপি, এমটি, ডিএস, এইচএস। এবার তোমরা কি করবে? আমি কিন্তু তোমাদেরকে করে দিয়েছি, ভালো করে দেখো। যদি পি তবে কিউ, তার মানে যদি তবেটা কার আছে? এটা কিন্তু পিনাল, আমরা হচ্ছে বুঝে গেলাম, এটা হচ্ছে প্রাকল্পিকের নিয়মের কথা বলছে। তো যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই বৈধ আকারটির নাম কি? এমপি, এমটি, ডিএস, এইচএস। কি হবে? এমপি হবে। এবার প্রশ্ন হচ্ছে, এমপি কেন হলো স্যার? অবশ্যই তোমরা করতে পারো, এমপি কেন হলো? কারণ আমি তোমাদেরকে কি করে দিয়েছি, ভালো করে দেখো। প্রাকল্পিক ন্যায়ের আমি নিয়ম কি বলেছিলাম? প্রাকল্পিকের ন্যায়ের নিয়ম কি বলেছিলাম মনে আছে তোমাদের? প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা ভালো করে দেখো, যে প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা ভালো করে দেখো। প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। আর এই নিয়মটার নাম কি? গঠনমূলক বা স্বীকৃতিমূলক এমপি মডাস পনেস, এমপি মানে এই নিয়মটা। এই নিয়মটার উদাহরণ আমি একটা দিয়েছিলাম, ভালো করে দেখো। উদাহরণটা কি বলেছিলাম? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। দ্বিতীয়, এটা প্রথমকার প্রধান আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য কি? নিরপেক্ষ বচন, এটা অপ্রধান আশ্রয় বাক্য নিরপেক্ষ বচন বলা হয়। দ্বিতীয় লাইনটাতে কি হচ্ছে? বৃষ্টি হয়েছে। তৃতীয় লাইনে কি হচ্ছে? মাটি ভিজেছে। তো এখানে আমি কি বলেছিলাম? এই আকারটি বৈধ। কেন? কারণ এখানে নিয়ম পালন করা হয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে প্রধান আশ্রয় বাক্যের ভালো করে দেখো, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো প্রথম নিয়ম। ভালো করে দেখো, এটা কিন্তু প্রথম নিয়ম, এই নিয়মটা প্রথম নিয়ম। তো প্রথম নিয়মটা কি? আমি এই জন্য বললাম আমার প্রত্যেকটা ক্লাস করবে। 80তে 80 পাওয়া অত সহজ না, ওই একটা ক্লাস করলে 80 জীবনে পাবে না। সেই তোমরা যেখানেই পড়ো, যতই মহান টিচারের কাছে পড়ো, একটা ক্লাস করে কোনোদিনও 80 পাওয়া যাবে না। আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের সামনে তুলে ধরা,
আমি গ্যারেন্টি দিয়ে বললাম ক্লাসগুলো যদি করো 80তে 80। এখনই তোমাদের প্রুফ দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক কীভাবে হবে। আমি এই ক্লাসগুলো করে দিলাম, আজকে আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, ভালো করে দেখো। এই ক্লাসটা আমি করে দিয়েছি। তো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য। যদি বৃষ্টি হয়, কারণ বৃষ্টির পর যদির পরের অংশটা পূর্বগ আর তাহলের পরের অংশটা কি অনুগ। তো প্রাকল্পিকের প্রথম নিয়মটা কি, যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে, প্রথম নিয়মটা স্বীকার করে, মানে এই পূর্বগটাকে এখানে বলতে হবে, যা আছে তাই বলতে হবে, আর অনুগটাকে সিদ্ধান্তে বলতে হবে। হ্যাঁ এখানে বলেছে, এই জন্য এটা বৈধ। বোঝা গেল, এই যে বৈধ। তাহলে এই বৈধ নিয়মটা, এই বৈধ নিয়মটার নাম কি? বৈধ নিয়মটা যে গঠনমূলক স্বীকৃতিমূলক এমপি। এমপি মানে নিয়মটা যেটা পালন হয়, বা মডাস পনেন্স, এমপির পুরো নাম হচ্ছে মডাস পনেন্স। তো এই নিয়মটার হচ্ছে, এটা হচ্ছে উদাহরণ, মানে এই নিয়মটা হচ্ছে গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা এমপি নিয়মের উদাহরণ। কিন্তু এর আবার আকার আছে। আকারটা কি? আকারটা আমি এখানে করে দিয়েছিলাম, ভালো করে দেখো ওর আকারটা। প্রথমে কি, যদি পি তবে কিউ, মানে এই যে বৃষ্টি হয়টাকে পি ধরেছে, এটাকে কিউ ধরেছে। তাহলে এটাকে যদি পি ধরে, এটাকে যদি কিউ ধরে, তাহলে এটা গোটা পি, তাহলে পিটা প্রথমে স্বীকার করেছে, তাহলে এখানে বৃষ্টি হচ্ছে, এটা কি হবে? পি হবে। আর মাটি ভিজবে যদি কিউ হয়, তাহলে এখানে কি হবে? তৃতীয় লাইনে কি হবে? কিউ হবে। তো তাই হলো, ভালো করে দেখো ওর আকারটা কি হচ্ছে, এমপির আকারটা কি হচ্ছে, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। তাহলে এই যে যদি পি তবে কিউ, পি অতএব কিউ, তার মানে তৃতীয় লাইনে যে সিদ্ধান্তে, এই যে সিদ্ধান্তে কি হলো? কিউ। তার মানে এই আকারটা কিসের হলো? এমপির আকার, নিয়মটার আকার। তাহলে বোঝা গেল। এইটাকে আবার আরেকভাবে লেখা যেতে পারে, এইভাবে হতে পারে, পি নাল কিউ, পি অতএব কিউ। এই আকারটি কি? এটা হচ্ছে এমপির আকার, এটা হচ্ছে বৈধ। তো ভালো করে দেখো, আমি যে তোমাদেরকে শেখালাম, এবার প্রশ্নটা দেখো তোমরা। এবার প্রশ্নটা দেখো, এবার প্রশ্নটা কি বলছে, ভালো করে দেখো প্রশ্নটা কি বলছে। যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই বৈধ আকারটির নাম কি? এমপি। তাহলে বোঝা গেল, আমি যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা দিয়ে বলে দিলাম। আমি প্রত্যেকটা ক্লাস এমনভাবে করিয়েছি যে ওর বিকল্প কি হতে পারে, ও সোজাসুজি প্রশ্ন কি হবে, ঘুরিয়ে আসলে কি হবে, ওর বাইরে আসবে না। আমার এক্সট্রা ক্লাসের কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে তাই, যে যতই প্রশ্নই ঘুরিয়ে আসুক পরীক্ষায়, কিন্তু আমি বলছি যে তোমাদের 100% সঠিক উত্তর করবে। ঠিক আছে? তাই যদি ভালো রেজাল্ট করতে হয়, আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, একদম ফুল ভিডিও ক্লাস করো। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, প্রত্যেকটা অধ্যায়ের মেইন ক্লাস বা এক্সট্রা ক্লাস দুটোই করবে, কেউ আটকাতে পারবে না। তোমার কোনো ক্ষমতা নেই তোমাকে কেউ আটকাতে পারো 80তে 80। ঠিক আছে? লাইভ প্রুফ দেখো। তো যদি পি তবে কিউ, পি অতএব এই বৈধ আকারটির নাম কি? তাহলে এমপি, নিশ্চয়ই এমপি হবে, কারণ এটা হচ্ছে এমপির প্রথমকার নিয়মের আকারটা, কারণ এটা দুটোতে স্বীকার করেছে। ভালো, যদি পি, কারণ প্রধান আশ্রয় বাক্য, আর দ্বিতীয় লাইন তারপরে কমা দিয়ে কি, তার মানে অপ্রধান আশ্রয় বাক্য, আর তৃতীয় লাইনটাকে সিদ্ধান্ত, মানে প্রথমে পিটা স্বীকার করেছে, মানে পূর্বকটাকে স্বীকার করেছে। আমি করে দিচ্ছি, ভালো করে দেখো। তার মানে কি, এই যে যদি পি, উত্তরটা কি? তাহলে যদি পি তবে কিউ, তাহলে এটা পূর্বগ, এটা কি ছিল? পূর্বগ ছিল, পূর্বগ। আর এটা কি? অনুগ ছিল, অনুগ। পূর্বগ অনুগ, এটা প্রথমকার লাইন, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য ছিল। আর এটা দ্বিতীয় লাইনে কি আছে, ভালো করে দেখো। দ্বিতীয় লাইনে কি আছে, যে দ্বিতীয় লাইনে কি আছে? পি। তাহলে দ্বিতীয় লাইনে যে পি, আর তৃতীয় লাইনে তিনটে ফুলস্টপ দিয়ে কি লিখেছে? কিউ। তাহলে এটা কি? পূর্বগটাকে স্বীকার করেছে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে। তো এটাই তো প্রথমকার নিয়ম, এটাই তো গঠনমূলক নিয়ম। নিয়মটার উদাহরণ তার আকার, এই আকারটা প্রশ্ন দিয়েছে। সবসময় যে তোমাকে নিয়মটা বলে দিবে সেরকম না, আকারটাও বলে দিতে পারে। এখানে আকারটা বলেছে, তাহলে এই আকারটার নাম কি? এই আকারটার নাম হচ্ছে এমপি। এমপি মানে কি? যে মডাস পনেন্স। আবার এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে এমপির ফুল ফর্ম কি? মডাস পনেন্স। মানে সমস্ত প্রশ্ন, মানে বোঝা গেল তো? তাহলে এই প্রশ্নটার উত্তর কি হলো? এই প্রশ্নটার উত্তর হয়ে গেল এমপি। এবার দেখো, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে অন্য। এই প্রশ্নটাকে এইভাবে বলতে পারে, যে তোমাদের বলবে, মনে করো এইভাবে বলতে পারে, আমি তো লিখে দিচ্ছি। এই প্রশ্নটা মনে করো এইভাবে বলতে পারে, যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, এই যে কমা দিয়েছে, মানে কি? এটা প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য কি করে বুঝলে যে যদি তবেটা আছে? তার মানে এটা প্রাকল্পিক ন্যায়ের তো দুটাই নিয়ম ওর মধ্যেই আসবে। প্রথমকার নিয়ম কি বুঝবে, কারণ পরপর স্বীকার করবে, আর দ্বিতীয় নিয়ম মানে দুটাকে না বাচক থাকবে, তাহলে বুঝে যাবে দ্বিতীয় নিয়ম। তো প্রথমকার নিয়ম হচ্ছে এই যে যদি তবে থাকলো, তারপর এটা কি করে বুঝবে, যে এখানে বলছে যদি পি তবে কিউ। তো এবার মনে করো বললো যে কিউ, কমা অতএব পি। যদি পি তবে কিউ, এবার কিউ বললো অতএব পি। হ্যাঁ, এবার বললো এই আকারটি
এই আকারটি বৈধ না অবৈধ? এবার বললো এই আকারটি বৈধ না অবৈধ। দেখো এবার বলছে যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই আকারটি বৈধ না অবৈধ। তাহলে আমি যে সঠিক উত্তরটা জেনেছি সেটার বিপরীত বলছে। তাহলে ভালো করে দেখো তো এটা বৈধ না অবৈধ? এটা হয়ে যাবে তোমাদের অবৈধ। এবার কেন অবৈধ? কারণ এটা কিন্তু দোষের উদাহরণের আকারটা। কারণ এটা হচ্ছে যেহেতু স্বীকার করেছে, অপ্রধানাশ্রবকে স্বীকার করেছে, স্বীকার তো করেছে, কিন্তু এখানে কোনটা স্বীকার করেছে আগে? এই যেটা ছিল পূর্বগ, এটা ছিল অনুগ, এখানে কিউটাকে স্বীকার করেছে। কিউ মানে কি? এটা অনুগ, এটা অনুগ, অনুগটাকে অপ্রধানাশ্রবকে স্বীকার। আমাদেরকে ইমাজিন করে নিতে হবে যে তিনটাই লাইন হবে, একটা প্রধানাশ্র বাক্য, একটা অপ্রধানাশ্র বাক্য, একটা সিদ্ধান্ত। তো এখানে ভালো করে দেখো প্রথমকার লাইনটা প্রধানাশ্র বাক্য, কমা দিয়ে আছে, তার মানে দ্বিতীয় লাইনটা অপ্রধানাশ্র বাক্য, আর তৃতীয় লাইনটা পার দেওয়া আছে, তার মানে এটা সিদ্ধান্ত। এবার প্রাকল্পিক ন্যায় এবার কি করে বুঝলাম? কারণ যদি তবে আসে তার মানে বুঝে গেলাম এটা প্রাকল্পিক ন্যায়ের নিয়ম। কিন্তু প্রাকল্পিকের তো দুইটাই নিয়ম। একটা নিয়ম, প্রথম নিয়ম, যেটা প্রধানাশ্র বাক্যের পূর্বগকে, পূর্বগ মানে এটা, আর অনুগ মানে এটা। পূর্বগকে আগের যে ভাষা এটাতে নিয়ম পালন করেছে, এটা যে এমপি, এই যে নিয়মটা যে প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্য মানে কি দ্বিতীয় লাইনে, এইটাকে তো সরাসরি এই যে এক লাইনেও লিখতে পারতো, এক লাইনে লিখলে যে কমা দিয়ে দিত, এখানে কমা দিয়ে পি, অতএব কম, যেটা প্রশ্নে, যেটা এই যে যেটা এখানে প্রশ্নে, এই যে যেটা প্রশ্নে আছে, এই যে যেটা প্রশ্নে আছে যদি পি তবে কিউ, এটা এক লাইনে দিয়েছে বলে যে কমা দিয়েছে, এটা যদি এক লাইনে না দিত তাহলে আমি যেভাবে লিখেছি সেভাবেই দিত। এইভাবেও দিতে পারে যদি পি তবে কিউ, আবার নিচে দিলে পি, এখানে নিচে তো আর কমা দেওয়া নেই, এক লাইনে লিখলে এই প্রশ্নটা সেম প্রশ্নটা এইভাবে হবে। তো আশা করি বোঝা গেল এমপি। এবার যখন আমি এমপি জানলাম তখন নিশ্চয়ই এইটার হচ্ছে অবৈধটা আমি জানবো। অবৈধ কোনটা? আমি তো এখনই তোমাদেরকে বলে দিলাম অবৈধ মানে এই যে এটা অবৈধ হচ্ছে, ওইটার অবৈধ এটা। যদি পি তবে কিউ, কিউ অতএব পি। ভালো করে দেখো এটা অবৈধ কেন? কারণ প্রধানাশ্র বাক্য, এটা প্রধানাশ্র বাক্য, এটা অপ্রধানাশ্র বাক্য, এটা সিদ্ধান্ত। এখানে ভালো করে দেখো অপ্রধানাশ্র বাক্য কি বলেছে? কিউ বলেছে, আর এখানে কি বলেছে? পি বলেছে। তাহলে আগে প্রধানাশ্র বাক্যে পূর্বগ আর অপ্রধান অনুগ, পূর্বগটাকে এখানে স্বীকার করেছে না, কি স্বীকার করলো? আগে কিউটাকে স্বীকার করছে। কিউটা কি? অনুগ, তো অনুগটাকে আগে স্বীকার করলো, তারপর কি স্বীকার করছে? পূর্বগটাকে। তো স্বীকারের নিয়মটা কি? স্বীকারের নিয়মটা এখানে পালন করেনি, এটা উল্টা করছে, আগে অনুগটাকে স্বীকার করছে। তো অনুগ এটাই জন্য এটা দোষ, এটা হচ্ছে অনুগ স্বীকার জনিত দোষ। তাহলে এটা দোষ, আর এটা বৈধ না অবৈধ হয়ে গেল। দোষ হলে কি হয়? এটা হচ্ছে অবৈধ, এটা হয়ে গেল অবৈধ। বোঝা গেল? এটা তাহলে কার উদাহরণ? এটা হচ্ছে অবৈধ কিন্তু অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণের আকার। অনুগ স্বীকারজনিত দোষের এটা উদাহরণ, তার আকার। ভালো করে দেখো অনুগ স্বীকারজনিত দোষ। তাহলে আমাকে যখন আমি বৈধটা জানবো তার বিপরীতটাও জানবো, কারণ এইটার উল্টা এটা, তার মানে এটা নিয়ম আর এটা নিয়মটা পালন করে। নিয়মটা পালন করেনি কেন? কারণ আগে কিউটাকে স্বীকার করেছে, এই যে দ্বিতীয় লাইনে কিউ স্বীকার করেছে। নিয়ম কি ছিল? যে পূর্বগ, যে যদি পি তবে কিউ, পূর্বগটাকে স্বীকার করতে, তবে হচ্ছে প্রথমকার নিয়ম কিউটাকে শেষে বলতে, এটা নিয়ম। আর এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে তোমাদের, এই যে নিয়মটার নাম কি আমি সব বলে দিয়েছি। ক্লাসগুলো মন দিয়ে না করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা যে কোনো জায়গায় টিউশন, এতদিন যত টিউশন পড়েছো সব জলে, টাকার জলে দিয়েছ। আর এখনও তোমাদের সময় আছে, আমার প্রত্যেকটা ক্লাস করো, যদি 80-80 পেতে আমার সব পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট, তোমার যেখানে যে অধ্যায় প্রবলেম, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করো, প্রত্যেকটা অধ্যায় ডবল। এই টিউশনে একমাত্র আমার চ্যানেলে সুবিধা পাবে, কোথাও পাবে না। বিনা টাকা এরকম রেগুলার ক্লাস কমপ্লিট কোর্স কেউ করাবে না, পৃথিবীর কোনো টিচারই তোমাদেরকে কমপ্লিট কোর্স কোনোদিনও করাবে না বিনা টাকায়, ঠিক আছে? একমাত্র আমার চ্যানেলই করাচ্ছে প্রতিদিন। তো প্লিজ সবাইকে শেয়ার করো। তো ভালো করে দেখো নিয়মটা কি? প্রাকল্পিক ন্যায়ের যে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা যে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে মানে অনুমান করে নেবে এটা প্রধানাশ্র বাক্য, অপ্রধানাশ্র বাক্য আর সিদ্ধান্ত, এটা অনুমান করে নেবে, এটা আইডিয়া করে নেবে প্রথমে মনে মনে, যে তিনটাই লাইন থাকবে। তাহলে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচন মানে প্রথমের লাইনটাই প্রাকল্পিক বচন থাকবে। কেন? যদি তবে থাকে, ওই জন্য প্রাকল্পিক বচন বলা হয়। পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে, আর এই যে নিয়ম, এই নিয়মটাকে গঠনমূলক, স্বীকৃতিমূলক বা এমপি বা মডাসপন, এই নিয়মটার ভাষাটা বোঝা গেল? তাহলে এই নিয়মটা স্বীকৃতিমূলক কেন? কারণ পরপর দুটো স্বীকার করাবে। উদাহরণ ভালো করে দেখো, ওই যে একটা আমি বললাম যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এখানে যদি বৃষ্টি কেন? এখানে কথাটা অন্যভাবে বলতে পারে, যদি রাম আসে তবে শ্যাম আসবে,
অতএব যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, কারণ রাম আসবে কথাটাকে আগে বলতে হবে, শ্যাম আসবে কথাটাকে। এই জন্য এটার নিয়মটা হচ্ছে স্বীকৃতিমূলক, মানে স্বীকার। আর এইটা তাহলে বৈধ। আর এই বৈধ নিয়মটার নাম কি? এই বৈধ নিয়মটার নাম হচ্ছে এমপি বলা হয়, স্বীকৃতিমূলক, গঠনমূলক সব বলা হয়। কিন্তু এমপি যে আকার, এটাকে হচ্ছে এমপি আকারটা, ঠিক আছে? যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এটা বৈধ, আকারটা হচ্ছে বৈধ, এটাও বৈধ, নিয়মটা পালন করলে বৈধ। তাহলে এটা একটা বৈধ উদাহরণ, গঠনমূলক ন্যায়। এবার যদি তোমাদের এবার এসএকিউতে প্রশ্ন হতে পারে, এসএকিউতে প্রশ্ন হতে পারে তোমাদের, এবার মনে করো এসএকিউতে প্রশ্ন হতে পারে যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ দাও। এবার প্রশ্ন হলো তোমাদের পরীক্ষা এসএকিউতে প্রশ্ন হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ দাও। গঠনমূলক, আমার ক্লাসগুলো মন দিয়ে করলে না, বললাম তো যে কোনো প্রশ্ন আসুক আমার এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং করে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় সেইভাবেই। মেন ক্লাসে তো আমি সব কমপ্লিট করে লিখে দিয়েছি সব কিছু, শুধু জাস্ট এক্সট্রা ক্লাসটা করলেই তোমাদের সেই নোট, সেই লজিক, সেই প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক আর জীবনে ভুলবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষায় দিতে পারে, তার মূল উদ্দেশ্যই হচ্ছে এক্সট্রা ক্লাস, ঠিক আছে? তাহলে এবার যদি প্রশ্ন বলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও, প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। এবার প্রশ্ন হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও, এটা হচ্ছে এসএকিউতে প্রশ্ন। লিখতে পারবে না গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় উদাহরণ মানে কি? যে নিয়মটা তোমরা করলে, এই যে নিয়মটা যে আমি দেখালাম, এই নিয়মটা, এই যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যে এই যে পড়ে দেখালাম, এই যে নিয়মটা, এই নিয়মের যে যেমন দিয়ে উদাহরণ দিলাম, এই যে এরকম উদাহরণ দিতে হবে। এই লাইনটাও এটাও দিতে পারো, যে কোনো দিতে পারো, শুধু মিলিয়ে দিতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, পূর্বকটা এখানে স্বীকার করতে হবে, অনুগত স্বীকার করতে হবে। এটা ছাড়াও এটা, তার মানে এই নিয়মটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বৈধ উদাহরণ, এদিকে আবার বৈধ উদাহরণ। হ্যাঁ, তারপর এই উদাহরণটা ছাড়া তুমি আরো অন্য দিতে পারো। যদি মনে করো ভালো পড়াশোনা করো, যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাস করবে, যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাস করবে। তাহলে যদি ভালো পড়াশোনা করো, তাহলে ভালো পড়াশোনাটা প্রথমে বলেছি, যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাস করবে। তাহলে এবার অপ্রধানাশ্রয়কে কি বলতে হবে? নিশ্চয়ই ভালো পড়াশোনা করেছো, সিদ্ধান্তে কি বলতে হবে? পরীক্ষায় পাস করবে। ব্যাস, এইটাই উদাহরণ। শুধু মেনটেন করতে হবে, পূর্বকোট এখানে মেনটেন করতে হবে, অনুকোটকে এখানে মেনটেন, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় উদাহরণ। বোঝা গেল? খালি শুধু এই মেনটেনটা করতে হবে। তাহলে এটা হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায় উদাহরণ। এবার হচ্ছে বৈধ উদাহরণ। এবার যদি তোমাদের বলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ, তার মানে এটা যে উদাহরণটা দিলে এটা কিন্তু বৈধ উদাহরণ। এবার যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে গঠনমূলক, এবার পরীক্ষায় প্রশ্ন বললো, এসএকিউ তো বললো যে গঠনমূলক, এটা বললো অবৈধ উদাহরণ, অবৈধ উদাহরণ দাও, অবৈধ উদাহরণ দাও। এবার বললো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ দাও। অবৈধ উদাহরণ মানে কি? বৈধ মানে নিয়মেরটা, যেটা নিয়মটা আমি এখনই দেখালাম, এই যে বললাম নিয়ম মানে এই যে নিয়মের উদাহরণ এটা। অবৈধ উদাহরণ মানে কি? অবৈধ উদাহরণ এটা নিয়মটা তো এটা ছিল, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অত মাটি ভিজবে, এটা তো নিয়মটা ছিল। এটার অবৈধ উদাহরণ কি? এটার নিয়মটা পালন না করলে যেটা হয় সেটাই অবৈধ উদাহরণ। তার মানে এটা তো বৈধ ছিল, তো এটার অবৈধ উদাহরণটা কি হয়? এটার অবৈধ যে আমি তোমাদেরকে যে আমি দেখালাম কন্টিনিউ, এই জন্য বললাম যে আমার ক্লাসগুলো করবে। এই যে নিয়ম পালন না করলে কি হয়? নিয়ম পালন না করলে কি হয়? অনুগত স্বীকারজনিত দোষ। তাহলে এই গঠনমূলক ন্যায়ের নিয়ম পালন না করলে কি দোষ হয়? অনুগত স্বীকারজনিত দোষ। ভালো করে দেখো, যে অনুগত স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ, এই যে দোষ। তাহলে এটা কোন নিয়মটা পালন না করলে প্রশ্ন হতে পারে, এখান থেকে আরো অনেক প্রশ্ন হতে পারে, যে কোন প্রাকল্পিক ন্যায়ের কোন নিয়ম পালন না করলে অনুগত স্বীকারজনিত দোষ ঘটে। আমি কিন্তু লজিক ক্লাসগুলো এইভাবেই করাচ্ছি, যে এক ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই তোমাদের লুকিয়ে আছে। তো এবার প্রশ্ন হলো, দেখো এক প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে আরেক প্রশ্ন বার হয়ে যাচ্ছে, যে এখন যদি তোমাদেরকে বলে যে কোন প্রাকল্পিক ন্যায়ের কোন নিয়ম ভঙ্গ করলে অনুগত স্বীকারজনিত দোষ ঘটে, কোন নিয়ম?
প্রাকল্পিকে তো দুটাই নিয়ম, এবার কোন নিয়ম বলবে এবার নাও। তাহলে কোন নিয়ম ভঙ্গ করলে অনুগশিকাজনিত দোষ ঘটে? নিশ্চয়ই তোমাকে এখন বলতে হবে যে গঠনমূলক নিয়মের কোন নিয়মটা এটা ভঙ্গ করলে, নিশ্চয়ই এটা বলতে হবে যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম ভঙ্গ করলেই, এই যে এই নিয়মটার কথা বলতে হবে, কারণ এই নিয়মটা ভঙ্গ করলেই তো ওটা দোষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে গঠনমূলক বা স্বীকৃতিমূলক এই নিয়মটা ভঙ্গ করলেই, প্রাকল্পিক ন্যায়ের এই নিয়ম পালন না করলেই তো অনুগশিকাজনিত দোষ ঘটছে। তাহলে এই নিয়মটা কি? এই নিয়মটা যে এই ভাষাটা এই মেনটেন করতে হবে, যে পূর্বগোটাকে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগোটাকে এখানে স্বীকার করতে হবে আর অনুগোটাকে এখানে স্বীকার করতে হবে, এটাই তো নিয়ম। আর এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে গঠনমূলক বা স্বীকৃতিমূলক। এমপি মডাস সব বলে দিয়েছে এই নিয়মটার ভাষাটা। আর এগুলো নিয়মটার আকারটা তো হচ্ছে এই যে এগুলো আকার, তো এটা মানে প্রথমে পি কিউ, ব্যাস এটা আকার, এগুলো বৈধ। তাহলে বোঝা গেল এটা। এবার দেখো এক প্রশ্ন খুঁজতে গিয়ে তাহলে বোঝা গেল এটা কোন নিয়মটা পালন না করলে এটা দোষ হয়। এবার দেখো, এবার এই প্রশ্নের উত্তরটা খুঁজে যাক। এবার কি বলছিলাম যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এবার উদাহরণ দাও, কিন্তু অবৈধ উদাহরণ দাও। বলছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ দাও। এবার প্রশ্ন হচ্ছে অবৈধ উদাহরণ দাও। অবৈধ মানে কি? অবৈধ উদাহরণ মানে কি? অবৈধ মানে যেটা ওই নিয়মটা পালন না করলে যেটা দোষ হয় সেটার কথা বলছে। তাহলে গঠনমূলক নিয়মের অবৈধ উদাহরণ মানে এই যে গঠনমূলক নিয়মটা অনুসরণ না করলে যে দোষটা ঘটছে এইটার উদাহরণ তোমাকে দিতে বলছে। তাহলে দেখো প্রশ্ন কত রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। আশা করি বুঝতে পারছো তো। তোমাকে সরাসরি বলেনি, এবার বললো যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ দাও। বৈধ বললে তো যেটা নিয়মের উদাহরণ সেটা দিতে হতো। এবার অবৈধ মানে কি? এটা কারণ দোষটার কথা বলছি, কারণ ওইটা নিয়ম পালন না করলেই তো দোষ হয়। তার মানে অনুগশিকারজনিত দোষ। অনুগশিকারজনিত দোষের মানে উদাহরণ মানে যে এরকম, ভালো করে দেখো এখানে উদাহরণটা ভালো করে দেখো। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আমি একই উদাহরণ দিয়েছি কেন? তোমাদের বুঝতে সুবিধা যাতে হয়, বিষয়টা আইডেন্টিফাই করতে যাতে সুবিধা হয়, সেই জন্যই আমি তোমাদের একই উদাহরণটা দিয়েছি, যাতে কোন জায়গাটায় পরিবর্তন ঘটলো, কিসের জন্য পরিবর্তন, এটা কেন হলো ওরকম আর ওটা কেন অবৈধ হলো, বৈধ কেন হলো, আমি যেটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে একই উদাহরণ দিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, ওটাও একই ছিল এটাও একই ছিল। পার্থক্য দেখো, এখানে মাটি ভিজেছে আর বৃষ্টি হয়েছে, স্বীকার করেছে এটাও, কিন্তু পার্থক্য ভালো করে দেখো। এখানে কিন্তু এই যে বৃষ্টি হয়টা পূর্বগহ আর অনুগটা হচ্ছে তাহলের। কারণ আমি আগেই বলেছি যে যদির পরের অংশকে পূর্বগ বলা হয় প্রাকল্পিক ন্যায়ে, যদির পরের অংশকে পূর্বগ বলা হয়, আর তাহলের পরের অংশকে কি বলা হয়? অনুগ বলা হয়। তাহলে অপ্রধানাশ্রবাকে এখানে যে লাইনটা আছে, এই যে অপ্রধানাশ্রবাকে যে দ্বিতীয় লাইনটা আছে, এই যে লাইনটা প্রধানাশ্রবাক্য এটা, আর অপ্রধানাশ্রবাক্যের দ্বিতীয় লাইনটা তো অপ্রধানাশ্রবাক্য। অপ্রধানাশ্রবাক্যে ভালো করে দেখো মাটি ভিজেছে এই কথাটা কি অ্যাকচুয়ালি পূর্বগ না অনুগ? মাটি ভিজবে কথাটা হচ্ছে অনুগ। তাহলে এখানে স্বীকার করেছে কোনটা? অনুগটাকে স্বীকার করেছে। তাহলে এটা অনুগটা স্বীকার করেছে আর পূর্বগটাকে কথা স্বীকার করেছে, এখানে স্বীকার করেছে। এইটাই হচ্ছে অবৈধ। ভালো করে দেখো আমি লিখে দিয়েছি না অবৈধ, এই জন্য তো লিখে দিয়েছিলাম অবৈধ। তাহলে এটা নিয়মটা পালন করেনি। কোন নিয়মটা পালন করেনি? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা পালন করেনি, মানে স্বীকৃতিমূলক ন্যায়ের নিয়মটা পালন করেনি। তো ওই নিয়মটা তাহলে কোনটা স্বীকার করলো? নিয়ম কি ছিল? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের। আলটিমেটলি এটা গোটাটা কিন্তু প্রাকল্পিক বচন। আমি এই জন্য লিখেও দিয়েছি ভালো করে, যাতে আইডেন্টিফাই করতে তোমাদের সুবিধা হয়। পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দেয়, প্রত্যেকটা ক্লাস এইভাবে করা হয়। ঠিক আছে? ঠিক আছে, যাতে তোমাদের কোনো আর ফাঁক টাক ওর মধ্যে কোনো আর সন্দেহ কিছু না থাকে প্রত্যেকটা প্রশ্নে। আমি বললাম তো আমার ক্লাসগুলো করো, যে কোনো প্রশ্নপত্র এবিডিএ থেকে তোমাদের রায়মার্টিন যে কোনো প্রশ্ন বিচিত্রা যে কোনো প্রশ্ন থাকুক তোমরা সলভ করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার ক্লাস থেকে আমি গ্যারেন্টি দিয়ে বললাম 100% পাবে। ঠিক আছে? তো তার জন্য প্লিজ সমস্ত ছাত্রছাত্রীদেরকে শেয়ার করো যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, বা যারা তোমাদের বন্ধু আছে এখনো ভালো রেজাল্ট করতে যায় বা ভালো রেজাল্ট করতে চায়, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেনি, প্লিজ তাদেরকে শেয়ার করো। এই ক্লাসটা সবার জন্য। ঠিক আছে? যারা ভালো রেজাল্ট করতে 80-80 গ্যারেন্টি, যদি ক্লাসগুলো করো ঠিকঠাক, গ্যারেন্টি দিয়ে বললাম 80-80। তাহলে দেখো, তাহলে প্রধানাশ্র বাক্যের পূর্বককে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে একটা নিয়ম ছিল। এই নিয়মটার নাম কি ছিল? গঠনমূলক নিয়ম। তারপর বা হচ্ছে তোমার স্বীকৃতিমূলক নিয়ম, মডাস পনেন্সের নিয়ম যেটা। কিন্তু ওই নিয়মটা পালন না করলে দোষ হয়। তো ভালো করে তো এটা নিয়মটা পালন করেনি। মাটি ভিজেছে বলেছে, কারণ বৃষ্টি হচ্ছে এখানে বলতে হবে। তাহলে এই নিয়মটা কিসের? এই নিয়মটা পালন করেনি, এটা হলো অবৈধ। এটা অবৈধ কিসের? এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ। তার মানে বোঝা গেল তো, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ মানে তোমাকে এরকম উদাহরণ দিতে হবে। মানে অবৈধ মানে কি? যে গঠনমূলক নিয়মটা ছিল সেইটার অবৈধটা উদাহরণ দিতে হবে। অবৈধ কেন?
কারণ মাটি এই যে অনুগটাকে এখানে দিয়েছো বলে অবৈধ হয়ে গেল। নিয়ম কি ছিল? পূর্বকটাকে এখানে দিতে হতো, আর অনুগটা যদি তুমি এখানে দিতে তাহলে কিন্তু এটা তাহলে এটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধ উদাহরণ হয়ে যেত। অবৈধ, এটা অবৈধ কেন? কারণ অনুগটাকে তুমি এখানে দেখিয়েছো, পূর্বকটাকে এখানে দেখিয়েছো, স্বীকার করেছো, দুটাতে স্বীকার করেছো, কিন্তু অনুগটাকে স্বীকার করেছো, পূর্বকটাকে এখানে স্বীকার করেছো, এই জন্য এটা অবৈধ উদাহরণ। তো বোঝা গেল? ক্লিয়ার? দেখো এক প্রশ্ন, দেখো একই প্রশ্ন থেকে কত প্রশ্ন, অজস্র প্রশ্ন। বললাম তো প্রশ্নের মানে তোমরা নিজেরা না মানে একটা বই তৈরি করতে, আমার এক একটা অধ্যায় থেকে আমি এইভাবে ক্লাস করাই না, বই রেডি তৈরি করতে পারবে তোমরা নিজেরাই। যে কোনো প্রশ্ন তোমরা পারবে, ক্লাসগুলো আমার ওইভাবেই করো, ঠিক আছে? তাহলে দাও, তাহলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আশা করি অবৈধ উদাহরণ বোঝা গেল। তাহলে অবৈধ উদাহরণ মানে হচ্ছে এরকম উদাহরণ দিতে হবে। এই উদাহরণটা তোমরা অন্যভাবেও দিতে পারো। গঠনমূলক প্রায় মনে করো ভালো পড়াশোনা করো, এখনই যেটা বললাম, যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষা পাশ করবে। এবার তুমি এখানে তোমাকে তাহলে অবৈধ উদাহরণ বলতে হবে যে তুমি ভালো পরীক্ষায় পাশ করেছো, অতএব ভালো পড়াশোনা করেছো। মানে পূর্বকটাকে সিদ্ধান্তে বলতে হবে, অনুগটা আগে বললেই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ হয়ে গেল। মোট কথা, অবৈধ উদাহরণ দিতে গেলে তোমাকে অনুগটাকে এখানে দেখাতে হবে, পূর্বকটাকে সিদ্ধান্ত দেখাতে হবে, স্বীকার করতে হবে, তাহলেই অবৈধ। বোঝা গেল? তাহলে অবৈধ উদাহরণ মানে এই উদাহরণটাও দিতে পারো, শুধু মেনটেন করতে হবে, অনুগটাকে এখানে মেনটেন করতে হবে, পূর্বকটাকে এখানে মেনটেন করতে হবে, স্বীকার করতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলেই অবৈধ উদাহরণ হয়ে গেল। তো সমস্ত প্রশ্ন কিন্তু এইভাবে, সমস্ত প্রশ্ন কিন্তু আমি লিখে দিয়েছি, কিন্তু এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। এবার ওই প্রশ্নগুলো পড়বে, দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসগুলো করো, দেখবে কত রকমভাবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, সমস্ত প্রশ্ন 100% পারবে, ঠিক আছে? তাহলে এটা এক ধরনের প্রশ্ন হলো, এবার বোঝা গেল। এবার চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো কত ধরনের প্রশ্ন বার হয়। এবার চলো দেখো, একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে কত প্রশ্ন, এমসিকিউ হয়ে গেল, এসিকিউ হয়ে গেল। তো এইভাবে অজস্র প্রশ্ন আমি যেভাবে করিয়েছি, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই প্রশ্নপত্র বার করো, আর আমার ক্লাস করো, সব প্রশ্ন তোমরা নিজেরাই সলভ করো, নিজেরাই 100% প্রত্যেকটা প্রশ্ন, যে কোনো এবিটিএ হোক, রায়মাটির যে কোনো প্রশ্ন সব সলভ করবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তারপর নেক্সট প্রশ্ন দেখো, যদি এ তাহলে বি। এবার দেখো এটা আবার কিভাবে ঘুরিয়ে আসে, দেখো যদি এ তাহলে বি অতএব এ, যুক্তিটিতে কোন দোষ ঘটেছে? ভালো করে দেখো প্রশ্নটা, আমি দেখো ওগুলার মধ্যে আছে, এখানে ভালো করে দেখো কি বলছে। তৃতীয় প্রশ্নটা কি বলেছে? যদি এ তাহলে বি, এখানে এটাকে পি ধরেছে, বিটাকে কিউ ধরেছে, ঠিক আছে? দেখো যদি এ তাহলে বি, তার মানে এখানে কিন্তু এই যে যদিটাকে কি ধরেছে? পি ধরেছে, আর বিটাকে কি কিউ। তাহলে মেনটেন কি করছে ভালো করে দেখো, তার মানে যদি তবে আছে, যদি তবে তার মানে এটা প্রধানাশ্র বাক্য, তার মানে বুঝে গেলাম এটা প্রাকল্পিক ন্যায়ের প্রশ্ন। যদি তবে আছে মানে বুঝে গেলাম প্রাকল্পিক ন্যায়ের প্রশ্ন। এবার দ্বিতীয় লাইনে দেখো, দ্বিতীয় লাইন মানে কি? অপ্রধানাশ্র বাক্য। অপ্রধানাশ্র বাক্যে কি আছে? বি আছে, বি মানে এখানে কিউ। তৃতীয় লাইনে কি আছে? সিদ্ধান্ত, তিনটা ফুল স্টপ দিয়েছে এ, যুক্তিটিতে কোন দোষ ঘটেছে, অপশন কি দিয়েছে ভালো করে দেখো, পূর্বগ স্বীকারজনিত দোষ, পূর্বগ অস্বীকারজনিত দোষ, অনুগ স্বীকারজনিত দোষ, অনুগ অস্বীকারজনিত দোষ। দেখো তোমাদের মাথা ঘুরানোর জন্য আবার কয় ধরনের উত্তর অপশন দিয়েছে, অনুগ স্বীকারজনিত দোষ, আবার এদিকে বলছে অনুগ অস্বীকারজনিত দোষ। এবার তোমরা কি হ্যাঁ এইটাই হয়ে যাবে, বা অনুগ অস্বীকার দিয়ে দিলে, কিন্তু তুমি ভালো করে পড়ো না, বা একটু পড়েছিলে হালকা, একটু স্যারের ক্লাস করেছিলে, ওই জন্য হয়তো তুমি গুলি মারে দিতে পারতে অনুগ অস্বীকারজনিত দোষ। স্যার তো আমাকে পড়াইছিল, অনুগ বলছিল তো, হ্যাঁ তার মানে অনুগ অস্বীকারজনিত দোষ। কিন্তু দেখো অপশনের মধ্যেও তোমাকে মাথা ঘুরে দেওয়ার জন্য দুই রকম অপশন দিয়েছে, একটা অনুগ স্বীকারজনিত দোষ আর একটা অনুগ অস্বীকারজনিত দোষ। আবার এখানে দেখো পূর্বগ স্বীকারজনিত দোষ, আবার এদিকে পূর্বগ অস্বীকারজনিত, তাহলে কোনটা হয় সঠিক সেটা তোমাকে জানতে হবে। দেখো এটা তাহলে এবার কোন প্রশ্ন ভালো করে দেখো, এটা কিন্তু তাহলে প্রাকল্পিক ন্যায়ের প্রশ্ন। প্রাকল্পিক ন্যায়ের কিন্তু দুইটা নিয়মের মধ্যে প্রশ্ন হবে ঘুরে, হয় প্রথম নিয়মটা পালন করলে ঠিক আছে বৈধ, আর প্রথম নিয়মটার নাম কি? গঠনমূলক বা স্বীকৃতিমূলক। আর দ্বিতীয় নিয়মটার নাম কি? দ্বিতীয় নিয়মটার নাম হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক, মানে অস্বীকার করা হবে, মানে পেছন থেকে, মানে অনুগটাকে আগে অস্বীকার করবে, পূর্বগটাকে তারপর অস্বীকার। এই দুটা নিয়ম জানলেই তো হয়ে গেল, সেটার বৈধ আর অবৈধ। আর তাহলে প্রথম নিয়মটা পালন না করলে কি দোষ হয়? গঠনমূলক, মানে প্রথমকার যে নিয়মটা পালন না করলে কি দোষ হচ্ছিল? উত্তরগুলো জানার আগে সবার আগে আমাকে নিয়মটা জানতে হবে। তো প্রথম নিয়মটা, তাহলে প্রথম নিয়মটাই যে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটার নাম কি ছিল? যে প্রথম নিয়মটা গঠনমূলক, আর গঠনমূলক স্বীকৃতিমূলক এমপি,
ঠিক আছে, এই নিয়মটা কিরকম আকার, যে বৃষ্টি হয় পূর্বকোট এখানে বলতে অনুকোটে কেটে বলতে হবে, এটা তো আকার, এই যে এরকম আকারগুলো এরকম। এই নিয়মটাকে মানে এই যে নিয়মটাকে পালন না করলে কি দোষ হয়? অনুগ শিকার জনিত দোষ হয়। মানে অনুগ শিকার জন্য এই যে নিয়মটা অনুগ শিকার জনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। তো সেটার দোষের উদাহরণ তো আমি এখনই দেখালাম। এই যে মানে আগে হচ্ছে অনুগটা বলতে হবে, অনুগটাকে বললেই ব্যাস সেটা অনুগ শিকার জনিত দোষ। পূর্বকটাকে পরে বলছে এই জন্য এটা অনুগ শিকার জনিত দোষ। আর এটার আকার, এটা তো অবৈধ। আকারগুলো ভালো করে দেবো। আকারগুলো কি? যদি পি তবে কিউ, পি অতএব যদি পি তবে কিউ, কিউটা আগে বলছে মানে অনুগটাকে স্বীকার করছে, তারপর পূর্বকটা, তার মানে এটা অবৈধ। কার অবৈধ? এটা হচ্ছে তোমার ওই যে গঠনমূলকের ন্যায়ের অবৈধ আকার, মানে এই যে অনুগ শিকার জনিত দোষের আকার। এটা ভালো করে দেখো, পি নাল কিউ, কিউটা আগে বলছে, পিটা বলছে, মানে স্বীকার তো করছে কিন্তু এটা আগে কিউটা স্বীকার করছে, এই জন্য এটা অনুগ স্বীকার। অনুগ মানে কিউটা তো অনুগটাকে স্বীকার করছে, পূর্বগটা পরে স্বীকার করছে, এই জন্য এটা অবৈধ আকার। এটা মানে হচ্ছে গঠনমূলক ন্যায়ের হচ্ছে অবৈধ আকার, যেটা ওই যে অনুগ শিকার জনিত দোষেরও আবার এদি আকার। আর অনুগ শিকার জনিত দোষের যে অনুগ শিকার জনিত উদাহরণ, তাহলে এই প্রশ্নটা দেখো ভালো করে। যদি এই যে যদি এ তাহলে বি, তার মানে এটাকে কি ধরেছে এখানে ভালো করে দেখো। যদি লিখে দিচ্ছি প্রশ্নটা, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এ তাহলে বি, যদি এ তাহলে বি, কমা কি বলছে? বি, অতএব কি বলছে? এ, অতএব এ। এবার বলছে যুক্তিটিতে কোন দোষ ঘটেছে? যদি এ তাহলে বি, অপ্রধানাশ্রবকে বি এ, তাহলে যুক্তিটিতে কোন দোষ ঘটেছে ভালো করে দেখো। যদি এ তাহলে বি, এবার বলছে অপ্রধানাশ্রবকে বি, সিদ্ধান্তে বলছে এ, যুক্তিটিতে কোন দোষ ঘটেছে? পূর্বগ অস্বীকারজনিত দোষ বা অনুগ অস্বীকারজনিত, কোনটা? এটা হবে, কারণ এই যে এটাকে কি ধরেছে? এটাকে পি ধরেছে, এটাকে কিউ ধরেছে। অপ্রধানাশ্রব কি বলছে? তাহলে কোনটা আগে স্বীকার, কোনটাকে? এটা কারণ স্বীকার করেছে, দুটাই স্বীকার কি করে বুঝলে? কারণ এখানে নাবাচক কথা নেই, ওই জন্য স্বীকার। পিটা আগে, মানে কিউটা আগে স্বীকার করেছে, মানে এটাকে কি ধরেছে? এটাকে তো পি ধরেছে, কিউ, তার মানে আকারটা কিসের? এটা কিন্তু ঘুরিয়ে আসে প্রশ্নটা, মানে পিটা আগে বলছে, অনুগটাকে আগে স্বীকার করছে, আর সিদ্ধান্তে কি স্বীকার করছে? সিদ্ধান্তে কিন্তু স্বীকার করেছে হচ্ছে তোমার এটা। তাহলে এই প্রশ্নটা এটাকে এই এক লাইনে না হয়ে এইভাবে হতে পারতো, যে যদি এ তাহলে বি, এটা সরাসরি এই লাইনে এক লাইনে নিচের লাইনে হলে পরপর হলে বি বলছে, তিনটা ফুলস্টপ দিয়ে লিখবে এ। দেখো এইটা এক লাইনে হলে এরকম, আর এই কন্টিনিউ হলে এরকম হবে। কোন দোষ ঘটেছে ভালো করে দেখো। এটাকে কি ধরেছে? পি ধরলে এরকম হয়, আর এটাকে কিউ ধরলে এরকম হয়। তাহলে এখানে যদি বি এর মান কিউ ধরা, তাহলে এটা কি ধরছে? কিউ, আর এখানে এটার মান পি, তাহলে এটার মান কি? এটা হচ্ছে পি। তাহলে ভালো করে দেখো তো এই ফিগারটা কি মেনটেন করলো? পি, যদি পি তবে কিউ, প্রথমে কিউ বলছে তারপর পি, তাহলে ভালো করে দেখো কিউটা এটা কার আকার? এটা হচ্ছে প্রথমকার নিয়মের অবৈধ আকার, গঠনমূলক ন্যায়ের অবৈধ আকারটা কি? এখনই যেটা করলে অনুগ স্বীকারজনিত দোষ, তার অবৈধ আকার। ভালো করে দেখো তো মিলছে? অনুগ স্বীকারজনিত দোষের ভালো করে দেখো তো আকারটা, ভালো করে দেখো তো। যদি পি তবে কিউ, এই যে কিউ বলছে তারপর পি বলছে, ভালো করে দেখো তো এই আকারটা অবৈধ না অবৈধ? ভালো করে দেখো অবৈধ। তো আমি শিখিয়েছিলাম না, ভালো করে দেখো। যদি পি তবে কিউটা যদি আগে বলে, তার পিটা যদি পরে বলে, তাহলে এটা অবৈধ আকার। এটা কার? এটা হচ্ছে এই যে অনুগ স্বীকারজনিত দোষের অবৈধ আকার। এটা কেন অনুগ স্বীকারজনিত দোষ হলো? প্রথম নিয়মটা পালন করেনি। কোন নিয়মটা? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা পালন করেনি, গঠনমূলক বা স্বীকৃতিমূলক নিয়মটা পালন করেনি, যেটা এই যে ভাষাটা, এটা হচ্ছে উদাহরণটা। এটা ওদের অনুগটাকে স্বীকার করছে, তারপর পূর্বগটা, এইটার আকারটা অ্যাকচুয়ালি প্রত্যেকটার সাথে রিলেটেড। একটা ক্লাস করলেই তো সব প্রশ্ন সলভ হয়ে যাবে। ভালো করে দেখো, এই যে কিউটাকে স্বীকার করছে, তো এই প্রশ্নটাই ঘুরিয়ে আসছে, ভালো করে দেখো এইভাবে। তাহলে এটা কিসের? এটা এখানে কোন দোষ ঘটেছে? অনুগটাকে আগে স্বীকার করেছে, এই যে কিউটাকে আগে স্বীকার করেছে, এই যে দ্বিতীয় লাইনে বি বলেছে, তার মানে এটা তো পূর্বগ আর অনুগ, অপ্রধানাশ্রবে কি স্বীকার করছে? অনুগটাকে, কিউটাকে অনুগ স্বীকার করেছে, তারপর সিদ্ধান্তের কোন দোষ ঘটেছে? এটাতে কোন দোষ ঘটেছে? এবার তাহলে এটা অনুগ স্বীকারজনিত দোষ ঘটেছে। বুঝতে পারলাম? সব জলে বললাম তো, যে কোনো প্রশ্নপত্র বার করো তোমরা এবিটিএ। শোনো, আমি একটা তোমাদের কথা বলছি,
শুধু প্রশ্নপত্রের কিন্তু ওই শুধু প্রশ্নের পত্রে এক গাদা প্রশ্ন নিয়ে বসলে হবে না। এক গাদা প্রশ্ন নিয়ে বসলে মুখস্থ করে তুমি আর কতক্ষণ থাকবে? মুখস্থ কতগুলো প্রশ্ন তুমি মুখস্থ করবে যদি সেই অধ্যায়টা তুমি ভালো করে না বুঝো? আমি একটা কথা বলছি, আমার পড়ানোর টেকনিক্যাল, আমি যত অফলাইন স্টুডেন্টকে পড়াই আর অনলাইনকে পড়াচ্ছি, এই অনলাইন তো আমি তোমাদের রিসেন্ট করলাম, এই বছর থেকেই করলাম, নাহলে আমার এই টিউশন কিন্তু অনলাইনে পেতো না। কারণ আমি অনেক কারণ আছে আমি ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে পড়ানোর, কারণ আমি আগে টাকা দিয়ে পড়াতাম, তারপর থেকে আমি আস্তে আস্তে ফ্রিতে করে দিয়েছি। অনেক গরিব ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে পড়ে না, তার জন্য আমি ফ্রি করে দিয়েছি। তোমরাই প্রথম ব্যাচ যারা হচ্ছে আমার কিন্তু অনলাইনে ফ্রি ক্লাস করতে পারছো, আমার পুরো টিউশনটা অনলাইন করে দিয়েছি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাস এমনভাবে করাচ্ছি, মানে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আগে তোমাদের ম্যাটেরিয়াল সব রেডি করে দিয়েছি, মানে নোট থেকে শুরু করে লজিক প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে লজিকগুলো করিয়েছি, নোট করে দিয়েছি, এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে যা 40-80 কমপ্লিট করে দিয়েছি, যা পড়লে 80 পেয়ে যাবে। কিন্তু তারপর এক্সট্রা ক্লাসের মধ্যে আমি এমনভাবে ক্লাসগুলো করাচ্ছি যে যতই তোমাদের যত রকম এখানে এবিটিএ বলো, যত রকম প্রশ্ন বিচিত্র, যত রকমভাবে প্রশ্ন আসতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর আমার ওই এক্সট্রা ক্লাস থেকেই পাবে, তোমরা নিজেরাই সলভ করতে। তাই যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সলভ করতে হয়, আমার এক্সট্রা ক্লাসগুলো কিন্তু তোমাদের ওই ওগুলো সলভের প্র্যাকটিসেরই ক্লাস। তো এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যদি 80-80 পেতে হয়, তোমার লাইভ প্রুফ দেখালাম, এই যে আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ, প্রত্যেকটা প্রশ্ন আমার ওই এক্সট্রা ক্লাস থেকে, প্রত্যেকটা অধ্যায়ের মেইন ক্লাসের সঙ্গে যে এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা ক্লাস দিয়ে সলভ, এক্সট্রা ক্লাস দিয়ে কমপ্লিট সেই অধ্যায়গুলো, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এটাতে কোন দোষ ঘটেছে, কেন ঘটলো সেটা তোমাকে জানতে হবে। এটা মুখস্থ করে কোনো লাভ নেই, কেন ঘটলো এটার বিকল্পটা ধরতে পারে। এবার যদি এই প্রশ্নটাকে এটা তো অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, এটা তো এইভাবে ঘুরে আসতে পারে, যদি এ তাহলে বি, যদি এ তাহলে বি। এবার যদি বলে যে যদি এ তাহলে বি, এবার যদি বলে যে এ, এখানে দ্বিতীয় লাইনে বললো এ, তৃতীয় সিদ্ধান্তে বললো বি, যুক্তিটিতে কোন নিয়ম পালন করা হয়েছে। এবার যদি বললো যুক্তিটিতে কোন নিয়ম পালন করা হয়েছে, তাহলে অপশন থাকতো কি, অপশন থাকতো অনেক রকম, তার মধ্যে নিয়মটা ঢুকিয়ে দিত, গঠনমূলক নিয়মটা ঢুকিয়ে দিত। তাহলে কি সঠিক উত্তর কোনটা হতো? গঠনমূলক নিয়ম। বোঝা গেল? কারণ ওটা গঠনমূলক নিয়মেরই উদাহরণ, প্রথমকার নিয়মটারই উদাহরণ। কারণ প্রথমে কিন্তু পিটা বলবে, তারপর অনুগটা বলবে। বোঝা গেল তো কত রকমের প্রশ্ন? যেমন সোজাটাও জানতে হবে, তেমনি কিন্তু ব্যাখ্যাটাও জানতে হবে। তো পড়াশোনার ধরন কিন্তু সেরকম। শুধু ওই একটা প্রশ্ন, মানে একটা রায়মার্টিন থেকে একটা প্রশ্ন বার করলাম, স্যার প্র্যাকটিস করালো না, ব্যাস, বা স্যার প্র্যাকটিস করালো, সে তোমার যেখানে টিউশন পড়ো, স্যার মনে করো কয়েকটা প্রশ্ন রায়মার্টিন থেকে করালো বা যে কোনো একটা এবিটি থেকে করালো, ব্যাস মনে আমি পারবো, আমাকে তো প্রশ্ন কমন, আমাকে তো সলভ করাইছে। আর এবার সে 2-3টা সলভ করালে তোমার হয়ে গেল, আর প্রশ্নগুলো যদি আরও ঘুরিয়ে আসে তুমি কি করবে? তাই এমনভাবে ক্লাস করতে হবে যত রকমের প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নের উত্তর যাতে সেখান থেকে পাওয়া যায় প্রত্যেকটা অধ্যায়। তাই আমার ক্লাসগুলো কিন্তু সেরকমই, প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাসগুলো সেরকমই। তোমরা নিজেরা লাইভ প্রুফ দেখছো, এটা যেমন বিকল্প বললাম, এটার বিকল্প কি ঘটতে পারে, আমি ক্লাসগুলো ওইভাবেই করাচ্ছি, ঠিক আছে? এক্সট্রা ক্লাসের মধ্যেই তোমাদের সমস্ত প্রশ্নপত্র, যা এবিটিএ বলো, ডায়াবেটি বলো, সব প্রশ্ন ওই মধ্যেই আছে, ঘুরিয়ে সব প্রশ্নের উত্তর ওখানেই পাবে ক্লাসের মধ্যে। তো দেখো তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। তারপরে দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ। এবার ভালো করে দেখো, চতুর্থ প্রশ্নটা কি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ। এটা আবার কি? এটা তো স্যার আমাদেরকে এক্সট্রা ক্লাসে, মেইন ক্লাসে হয়তো লিখে দিতে ভুলে গিয়েছে বা আমি বুঝতে পারিনি। এটা তো কি, ভালো করে দেখো, এক্সট্রা ক্লাসে আমি সব বলে দিয়েছি। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি কি? অপ্রধান আশ্রয় বাক্যটি কি? অপশন কি আছে? নিরপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, যৌগিক বচন, সদর্থক বচন। এখানে অপশনটা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো, এখানে এটা ভুল আছে, ঠিক আছে? অপশনটা ভুল। হ্যাঁ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ। তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি কি? অপ্রধান আশ্রয় বাক্যটি ভালো করে দেখো তো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি কি? প্রধান আশ্রয় বাক্যটি মানে হচ্ছে যে প্রাকল্পিক বচন, আর অপ্রধান আশ্রয় বাক্যটি মানে কি? নিরপেক্ষ বচন, আর সিদ্ধান্তটি মানে কি? নিরপেক্ষ বচন। তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি অপশনটা কি হবে? প্রাকল্পিক, কোথায় গেল রে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের তো দুটা নিয়মের তো একই ভাষা। ভালো করে দেখো তো, এই যে একটা নিয়ম, এটা প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য আমি এমনি লিখে দিয়েছিলাম যে প্রধান আশ্রয় বাক্যটি কি, এদিকে প্রাকল্পিক বচন বলা হয়, আর অপ্রধান আশ্রয় বাক্যটি নিরপেক্ষ বচন। এগুলো কিন্তু সব এসিকিউতে এমসিকিউতে লিখে দিয়েছি। আর সিদ্ধান্ত কি? নিরপেক্ষ বচন। প্রাকল্পিক ন্যায়ের ভালো করে দেখো দ্বিতীয় নিয়ম,
এই যে দ্বিতীয় নিয়মটা ভালো করে দেখো তো। দ্বিতীয় নিয়মের মধ্যে কি, যে প্রধান আশ্রয় বাক্যটি কি প্রাকল্পিক বচন, অপ্রধান আশ্রয় নিরপেক্ষ বচন, আর সিদ্ধান্ত নিরপেক্ষ বচন। কারণ প্রধান আশ্রয় বাক্যটা কি, প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচন, আর অপ্রধান আশ্রয় বাক্যটি কি নিরপেক্ষ বচন, এবার সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন। তাহলে এই প্রশ্নটা তো এখান থেকে একটা প্রশ্ন থেকে তো তিনটা প্রশ্ন হতে পারে, এখান থেকে তো একটা প্রশ্ন থেকে তো তিনটা প্রশ্ন হতে পারে, যে প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যটি কি, অপশন কি, তাহলে প্রাকল্পিক বচন। প্রধান মানে প্রথম কাটা, যেখানে যদি তবে কথাটা থাকবে। প্রাকল্পিক মানেই প্রথমকার লাইনটাই বলছে। যদি বৈকল্পিক বলতো তাহলে বৈকল্পিকের হলো বৈকল্পিক, এটা এখন এক্সট্রা ক্লাস করায়নি আগে, যেহেতু প্রাকল্পিকের দুটো নিয়ম কমপ্লিট করলাম, এই জন্য তোমাদের আজকে আমি প্র্যাকটিস মানে প্রশ্নগুলো আমি সলভ করালাম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের বৈকল্পিকটা করাবো, তারপর বৈকল্পিক সলভ করাবো। আর যত প্রশ্ন আমি সেগুলো তো লিখে দিয়েছি, আর আমি এক্সট্রা ক্লাস দিয়ে তো ফিনিশিং, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর সেখান থেকে পাবে। তো এবার ভালো করে দেখো, এবার প্রশ্নটা যদি এখানে বলে যে প্রাকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি হলো ড্যাশ, উত্তর বিভিন্ন রকম আছে। তো অপশন সিদ্ধান্তটি কি, সিদ্ধান্তটি নিশ্চয়ই হচ্ছে নিরপেক্ষ বচন। তাহলে আমি তো বলেই দিয়েছি, এই জন্য তো আমি লিখে দিয়েছিলাম যে একমাত্র প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, আর অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত দুটাই নিরপেক্ষ। তাহলে একই প্রশ্ন থেকে এখানে দেখো একটা প্রশ্ন, তাহলে কি পরীক্ষায় কি শুধু এই প্রশ্নটা পড়লে কি তোমরা কমন পেয়ে যেতে? এবার মানলাম যে আমি বলেছি, আমি যদি মানে সোজাভাবে পড়াতাম আমি এটাই করে দিতাম, মানলাম খালি এই প্রশ্নটাই তোমাদের কমপ্লিট করা। এবার এই প্রশ্নটা ঘুরিয়ে যদি অন্যভাবে আসে যে প্রাকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি হলো ড্যাশ, তাহলে পারবে না। তাহলে আমাকে এমনভাবে জানতে হবে যে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সেই তিনটা অপশনই আমাকে জানতে হবে, বুঝে নিতে হবে জিনিসটা যে কি হতে পারে। তা বোঝা গেল। তাহলে প্রধান আশ্রয় বাক্য মানেই হচ্ছে প্রাকল্পিক বচন, আর অপ্রধান আর সিদ্ধান্ত বলে সে দুটাই কিন্তু নিরপেক্ষ বচন। আমি সব লিখে দিয়েছি, এমনিও তো এমসিকিউ লিখে দিয়েছি, আর প্র্যাকটিস তো আমি করাচ্ছি, ক্লাসগুলো আমি ওই জন্য ওইভাবে করাচ্ছি। এবার ভালো করে দেখো, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ। এবার দেখো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ। এবার হলো ধ্বংসমূলক, এতক্ষণ তো বললাম গঠনমূলক, এবার ধ্বংসমূলক। ভালো করে দেখো, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ, পি নাল কিউ। আমি এই জন্য বলে দিচ্ছি, আমি এইভাবেও করাচ্ছি, যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে আমি সেভাবেও করাচ্ছি। তো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, চলো ভালো করে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়টা আমি তোমাদেরকে কি শিখাছিলাম, এই যে ধ্বংসমূলক মানে হচ্ছে দ্বিতীয় নিয়মটা কি, ভালো করে দেখো দ্বিতীয় নিয়মটা কি আগে একবার দেখে নাও। আমি যে তোমাদের ক্লাসগুলো করালাম কেন করাছিলাম, এবার ভালো করে দেখো, এখনই প্রুফ হয়ে যাবে। কি বলছিলাম যে দ্বিতীয় নিয়মটা কি বলছিলাম, যে প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে, এইবার আসবে অস্বীকার। ধ্বংসমূলকটা আছে দুটোই অস্বীকার, মানে পেছন থেকে অস্বীকার করে আসবে। আর প্রাকল্পিকের প্রথম নিয়মটা প্রথম থেকে স্বীকার করে আসবে, আর এটা হচ্ছে অস্বীকার করে আসবে, মানে পিছন থেকে আগে কিউটাকে অস্বীকার করবে, তারপর পিটাকে অস্বীকার করবে। ভালো করে দেখো, প্রধান আশ্রয় বাক্যের এই জন্য তো বলে প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে, এখানে আবার প্রথমে অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বকের সিদ্ধান্তে অস্বীকার করতে, এখানে দুইটাই অস্বীকার করতে হবে। আর আগেরটা ছিল দুইটাই স্বীকার, আর এটাতে দুইটাই অস্বীকার, পেছন থেকে অস্বীকার। তো ভালো করে দেখো, এই জন্য এটার নিয়মটার নাম কি ছিল, ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক, এমটি বা মডাস্টনেজ। পরীক্ষা আবার প্রশ্ন হতে পারে ধ্বংসমূলক নিয়মটা কি, সেটা এটা। এবার অস্বীকৃতিমূলকের নিয়মটা কি, সেটা এটা ভাষা লিখতে হবে। এবার এমটির পুরো নাম কি, মডাস্টনেজ। বোঝা গেল? এবার দেখো, এই ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের যেটা উদাহরণটা, সেটা হচ্ছে এই যেটা উদাহরণটা কি, যে ভালো কথা, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এই কথাটা একই থাকবে, দুটা দিয়ে একই থাকবে, প্রথমকার নিয়মটা তো একই থাকবে, দ্বিতীয় নিয়মটা তো একই থাকবে। পার্থক্য কি থাকবে, পার্থক্য এখানে যখনই দেখবে যে এখানে মানে অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্তে যখন দেখবে দুটাতে যদি অস্বীকার করে, তাহলে বুঝবে অস্বীকার মানে কি নাবাচক কথা বলে, তাহলে বুঝবে দ্বিতীয় নিয়মটার কথা বলছে। আর দুটাতে যদি স্বীকার করার কথা বলে, তাহলে বুঝবে যে প্রথম নিয়মটার কথা বলছে। এবার তারপরেও আবার বিষয় আছে যে স্বীকার হলেও যে সেখানে আবার পূর্বকটাকে আগে স্বীকার করছে না অনুকটাকে আগে স্বীকার করছে। যদি পূর্বকটাকে আগে স্বীকার করে, অনুকটাকে পরে স্বীকার, তার নিয়মটা পালন করছে, তাহলে ওই নিয়মটা এমপি মানে আকারটা গঠনমূলক নিয়মটা পালন করছে, বৈধ। আর যদি পালন না করে, মনে করো আগে অনুগটাকে স্বীকার করছে তারপর পূর্বগটে স্বীকার করছে, তাহলে সেটা আবার দোষ। সেটা দোষ কি, অনুগ স্বীকারজনিত দোষ বা আকারটা, ঠিক আছে, অবৈধ আকারটা। তাহলে বোঝা গেল। আর এটার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে পেছন থেকে অস্বীকার করে আসবে। পেছন থেকে মানে কি, আগে অনুগটাকে অস্বীকার করবে, ওটার যেমন সামনে আগে বলতো, তারপর এটা বলতো, আর স্বীকার করে আসতো, ওই জন্য স্বীকৃতিমূলক। এটা হচ্ছে অস্বীকার, মানে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা কি করে বুঝবে, এটা আমাকে অনুগটাকে অস্বীকার করবে, কেন মাটি ভিজবে কথাটাকে না বলছে, মাটি ভিজে নি, তারপর দেখো পূর্বগটাকে না অস্বীকার, তার মানে এটা হচ্ছে নিয়মটা, এটা ধ্বংসমূলক নিয়মটা। আর এই নিয়মের আকারটা কি,
ভালো করে দেখো, যত রকমভাবে, এই জন্য তো আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। দেখো এই তিনটাই আমি করে দিয়েছিলাম, আমি তোমাদেরকে একটাও করতে পারতাম, একটাও বলে দিতে পারতাম, কিন্তু তোমরা বুঝতে পারত না। বাকিগুলো হলে কি হবে, আমি এই জন্য এমনভাবে করে দিয়েছি যে এইটা এইভাবেও হইতে পারে, এইটাকে আবার এইভাবে বলা যায়, আবার এইটাকে এইভাবে বলা যায়। ভালো করে দেখো, তিনটার মধ্যেই প্রশ্ন কিন্তু তোমাদের এখানে দেখো, এই ফিগারটা তোমাদের মেনটেন করছে। ভালো করে দেখো, নট কিউ, নট কিউটাকে বলতে হবে, আগে হচ্ছে কিউটাকে অস্বীকার করতে, আর পূর্বটাকে অস্বীকার করতে হবে। তারপরে দেখো কিউটাকে অস্বীকার করছে, এটা এইভাবে, কারণ যদি তবেটাও দিতে পারে সরাসরি, যদি তবে না দিলে সরাসরি এরকম বলতে পারে। আবার যদি তবে দিলে অনেক সময় এই নট কিউটাকে আবার এইভাবেও লিখতে পারে, কিউ নয় পি নয়। দেখো এখান থেকে এই প্রশ্নটা তোমাদেরকে তুলে ধরছে। ভালো করে দেখো, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো, এই দেখো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ, অপশন কি পি নাল কিউ, পি অতএব কিউ। এই যে পি নাল কিউ, পি অতএব কিউ, তাহলে এটা তো অবশ্যই হবেই না, এটা তো হবেই না। কেন হবে না, কারণ এটা তো স্বীকার করছে, কারণ ধ্বংসমূলক নিয়মটা তো স্বীকারের না, এটা অস্বীকার। তার পি নাল কিউ, এটা হচ্ছে এই যে কিউ পি, তাহলে এটাও হবে না। ভালো করে দেখো, পি নাল কিউ নট কিউ, মানে অনুগটাকে অস্বীকার করছে, তারপর তার মানে এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এটাও না, ভালো করে দেখো একই কাছাকাছি আছে, এখানেও পি নাল কিউ, যে নট পি আবার নট কিউ। এবার তোমাদের মাথা ঘোরার জন্য আবার এখানেও দিয়েছি, এটাও তো অস্বীকার। তোমরা এবার ভাবতে ভাবতে হ্যাঁ অস্বীকার তো করছে রে, তার মানে তার মানে ডি নাম্বারটা হবে। ভালো করে দেখো, না, অস্বীকার শুধু করলে হবে না, সেখানেও দেখতে হবে কোনটাকে অস্বীকার করছে, পূর্বকটাকে অস্বীকার করছে না অনুগটাকে অস্বীকার। এখানে ভালো করে দেখো, দ্বিতীয় লাইনে অপ্রধানাশ্রমকে কি বলছে, পূর্বকটাকে অস্বীকার করছে, মানে পিটাকে অস্বীকার করছে। পিটাকে অস্বীকার করলে হবে না, অস্বীকার মোড়ের নিয়ম কি, অস্বীকারকে কিউটাকে অস্বীকার করতে, মানে এইটা সঠিক উত্তর, মানে এইটা অস্বীকার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বৈধ, এইটাই হচ্ছে এই যে ধ্বংসমূলক, এই ধ্বংসমূলক বা স্বীকৃতিমূলক, এই যে এটার তো উদাহরণটা, আর এটা উদাহরণটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব বৈধ, আমি লিখে দিয়েছিলাম এগুলো সব বৈধ, এটা হচ্ছে সব বৈধ। তো বোঝা গেল, তার মানে সঠিক বৈধ মানে কি, অস্বীকার হলে আগে কিউটাকে বলবে অস্বীকার, তারপর পিটাকে অস্বীকার। তাহলে এটা সঠিক উত্তর কোনটা, এটা নয়। ঠিক আছে, দেখো এটা নয়, কেন নয়, কারণ এটা কিন্তু দোষের উদাহরণ, এটা হবে দোষ। কোনটা দোষ, এই ধ্বংসমূলকের এটা দোষ, অস্বীকার কর দোষ। এখনই দেখো দোষটা আমি তোমাদেরকে আবার কিভাবে করেছি, দোষটা কি আমি এমনি করে দিয়েছি, ভালো করে দেখো, দেখো এই যে ধ্বংসমূলক নিয়মটাকে অস্বীকার করলে কি হয়, এই নিয়মটা পালন না করলে গিয়ে পূর্বক অস্বীকার জনিত দোষ। পূর্বক অস্বীকার জনিত দোষ কখন ঘটে, তাহলে কখন ঘটে, যখন হচ্ছে এই যে ধ্বংসমূলক নিয়মটাকে পালন না করা, তখনই প্রাকল্পিক ন্যায়ের ধ্বংসমূলক নিয়মকে অস্বীকার করলেই তো পূর্বক অস্বীকার জনিত দোষ ঘটে, নিয়মটা পালন না করলে এটা দোষ ঘটে। এবার যদি বলে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় একটি উদাহরণ, মানে অবৈধ উদাহরণ দাও। অবৈধ মানে কি, অবৈধ মানে এই যে এটা, বৈধ হলে নিয়মটা, আর অবৈধ উদাহরণ মানে এই যে এটা বলতে হবে, অবৈধ মানে দোষটার উদাহরণ দিতে হবে। যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, ভালো করে দেখো বৃষ্টি হয়নি, এই যে পূর্বকটাকে অস্বীকার করেছে, অনুগটাকে অস্বীকার করেছে। অস্বীকার করলে শুধু হবে না, অস্বীকার করলে এই পাশ থেকে অস্বীকার করতে হবে, তারপর এটাকে অস্বীকার করতে, এই অস্বীকার মানে পূর্বকটাকে অস্বীকার না, এই জন্য এটা দোষ। তাহলে এই দোষটা কি, এটা বৈধ না অবৈধ, এটা অবৈধ। এটা হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণ। অবৈধ মানে এই যে এটা, যেটাকে অস্বীকার, যে নিয়মটা পালন না করলে যেটা হচ্ছে যে পূর্বক অস্বীকার জনিত দোষ, বা অথবা এটা সরাসরিও বলতে পারে পূর্বক অস্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে পূর্বক অস্বীকার জনিত দোষ, পূর্বক অস্বীকার মানে কি, আগে পূর্বকটাকে অস্বীকার করছে, এই জন্য এটা দোষটার নাম হচ্ছে পূর্বক অস্বীকার জনিত দোষ। নিয়ম কি ছিল, নিয়ম ছিল যে প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় নিয়মটা কি ছিল, যে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বলছেন অনুগটাকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে পূর্বকটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে, এটা নিয়ম ছিল। মানে পূর্বকটাকে অনুগটাকে এখানে অস্বীকার করতে হবে, পূর্বকটের সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। কিন্তু কি করলো, এখানে পূর্বকটাকে অস্বীকার করেছে, যে বৃষ্টি হয় আর এখানে বৃষ্টি হয়নি, পূর্বকটাকে অস্বীকার করছে, তাহলে এটা এই জন্য এটার নাম হচ্ছে পূর্বক অস্বীকার জনিত দোষ। তো বোঝা গেল এই যে পূর্বক অস্বীকার জনিত দোষ কেন হলো, পূর্বক অস্বীকার জনিত দোষ মানে এই যে এরকম উদাহরণ। ঠিক আছে, তো এটা এবার যদি প্রশ্ন বলে যে পূর্বক অস্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও, তাহলে এরকম উদাহরণ দিতে হবে, কখনো ওইটা না। ঠিক আছে, আর তাহলে এবার যদি বলে যে পূর্বক অস্বীকার জনিত দোষ কখন ঘটে, মানে একটা প্রশ্ন করতে গিয়ে আরেকটা প্রশ্ন বার হয়ে যাচ্ছে। এবার যদি তোমাদের প্রশ্ন বলে পূর্বক, আমি এগুলো সব কিন্তু লিখে দিয়েছি, আমার এবার এমসিকিউ গুলো তোমরা পড়ে নিবে, আর এখন তো বুঝিয়ে দিচ্ছি, সব জলের মতো ক্লিয়ার হয়েছে। পূর্বক অস্বীকার জনিত দোষ কখন ঘটে, তাহলে কখন ঘটে, যেই নিয়মটা পালন করেন, কোন নিয়মটা, নিশ্চয়ই এই নিয়মটা, কোন নিয়মটা, ধ্বংসমূলকটা নিয়ম। তাহলে যখন প্রাকল্পিক ন্যায়ের প্রধানাশ্র বাক্যের পূর্বককে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে সে হচ্ছে অনুগকে সিদ্ধান্তে অস্বীকার করা, তখনই তো ঘটে। মানে পূর্বকটে কেন অস্বীকার করে, অনুগটে কেন অস্বীকার করলে ঘটে যাবে, এটাই হচ্ছে পূর্বক অস্বীকার জনিত দোষ।
তাই পূর্বগ অস্বীকার জনিত দোষের আবার এই যে আকারটা ভালো করে দেখো, এই যে যদি পি তবে কিউ, এই যে পি নয় কিউ নয়, তো পি নয় নয় শুধু নয় বললে হবে না, এই তো ভালো করে দেখো এখানে দেখো নট পি নট কিউ, এই তো নট পি আমি সব লিখে দিয়েছিলাম, এই নট পি নট কিউ, তার মানে এই যে এটা অবৈধ, এটা সব অবৈধ, এগুলো সব অবৈধ, অবৈধ এগুলো হচ্ছে অবৈধ। কার অবৈধ? এই যে ধ্বংস, এই যে পূর্বগ অস্বীকার জনিত দোষের এটা উদাহরণ ছিল, আর এই উদাহরণের আকার হচ্ছে এটা। তাহলে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এগুলো হচ্ছে অবৈধ আকার, এই নিয়মটা যেটা পালন করেনি এইগুলো আকার। দেখো আকার, আগে নট পি বলছে, তারপর নট কিউ বলছে, শুধু নট পি নট কিউ মানে হচ্ছে নিয়ম এই একই না, কিন্তু ভালো করে দেখো এইখানেও অপশন আছে নট পি নট কিউ, তার মানে এটা না। এটা কার উদাহরণ? এটা হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের অবৈধ উদাহরণটা। অবৈধ মানে কি? এই যেটা বৈধ, যেটা পূর্বগ অস্বীকার জনিত দোষ, এই যে পূর্বগ অস্বীকার, পূর্বগটাকে অস্বীকার করছে না, তারপর পূর্বগ প্রথমে পূর্ব অস্বীকার করছে, পূর্বগ অস্বীকার জনিত দোষের আকার। তো বুঝাতে পারলাম? এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমার চ্যানেলে পেয়ে যাবে, এই আমার ক্লাস যে দুটো ক্লাস করালাম। আর দেখো ভালো করে দেখো, এরকম বুঝাতে গেলে প্রচুর। আর ডিএস এটা তো পরের ক্লাসে করাবো, এটা হচ্ছে ওই তোমার বৈকল্পিকের একটাই নিয়ম বাকি আছে, দুইটা নিয়ম কিন্তু আমি কম, বেশিরভাগ প্রশ্ন কিন্তু দেখো সব ওই দুটো নিয়ম যে করিয়ে দিই, সব যে কোনো প্রশ্ন, এই যে যদি পি তবে কিউ, যে কি এই যে এটা ভালো করে দেখো, যদি পি তবে কিউ, এবারে কিউ নয়, এই যে পি নয়, বৈধ অবৈধ আপত্তিক অনিশ্চিত, কোনটা উত্তর হবে? যদি পি তবে কিউ, এই যে কিউ নয় পি নয়, এবার কিউ নয় পি নয়, তাহলে এটা বৈধ না অবৈধ? এটা বৈধ হবে, কারণ নিয়মটা পালন করছে। ভালো করে দেখো, যখনই নাবাচক বলছে, নাবাচক বললে আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হবে। ঠিকই তো বলছে, যে অনুগটা কিউটাকে অস্বীকার করছে, নয় বলছে, ব্যাস, তার মানে এটা বৈধ। বোঝা গেল কেন বৈধ? এখনই তো আমি দেখা দিলাম, নিয়মটা পালন করছে, নিয়মটা পালন করছে। তাই ওই যে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন, যদি পি তবে কিউ, এই যে যদি পি তবে কিউ, এই যে কিউ, হ্যাঁ কিউ, তারপর তো বলছে নয় পি, এই যুক্তির আকারটি বৈধ না অবৈধ? সব প্রশ্ন এই ভালো করে দেখো, যদি পি, এই যে যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, তবে কিউ কিউ, অতএব নয় পি, এবার নয় পি শুধু এক জায়গায় নয় বলছে, তাহলে কি এটা কি বৈধ হবে না অবৈধ হবে? এটা অবৈধ হবে, অবৈধ। ভালো করে দেখো, অবৈধ অনুকল্প পরিগণ অনুগ স্বীকারজনিত দোষে অবৈধ, ঠিক আছে, এটা হচ্ছে অবৈধ হবে। কেন অবৈধ হবে? কারণ যদি স্বীকার এক জায়গায় স্বীকার করলে হবে না, স্বীকার করলে কি করতে হবে? আগে হচ্ছে পিটা বলতে হবে, তারপর কিউটা বলতে হবে। শুধু এখানে কি কিউটা বলছে, কিউটা বললে হবে না, তো এটা অবৈধ, অবৈধ। মানে স্বীকার করলে এক জায়গায় নাবাচক বললে হবে, নাবাচক বললে দু জায়গায় বলতো, তার মানে এটা নিয়মটা পালন করেনি। প্রথমকার নিয়মটা শুধু এক জায়গায় নিয়ম বলছে, কিউটা বলছে, তো কিউটা না, আগে কিউটাকে আগে সাপোর্ট করছে, মানে স্বীকার করছে, তাহলে কি এটা যে অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ, ঠিক আছে। তারপর দেখো, এই যে ভালো করে দেখো, প্রাকল্পিক বচনের যদির পরবর্তী অংশকে কি বলা হয়? পূর্বগ। যদির পরের অংশকে কি বলে? পূর্বগ। সব বলে দিয়েছি। এবার দেখো, এখানে দেখো কতগুলো প্রশ্ন আছে। অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়ে এমটি উদাহরণ দাও, এমটি দৃষ্টান্ত দাও। হ্যাঁ, এর হচ্ছে যে এমপির পুরো নাম কি, এমটির পুরো নাম, বাকি যে প্রশ্নগুলো সেটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের প্রশ্ন, আমি যে একটা নিয়ম বাকি আছে সেটার প্রশ্ন। তা বোঝা গেল এইভাবে অজস্র প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর এই যে অনুগ স্বীকারজনিত দোষ একটি উদাহরণ দাও, এইভাবে পূর্বগ অস্বীকারজনিত একটি উদাহরণ দাও। সমস্ত প্রশ্ন, যতই প্রশ্ন আসুক আমার চ্যানেলে করা আছে, আর এক্সট্রা ক্লাস যে করালাম এগুলো সব ওখানেই পেয়ে যাবে, আর সব লিখে দিয়েছি, তোমরা করে নিবে, ঠিক আছে। তাই এক্সট্রা ক্লাসগুলো তোমরা করো, আর প্লিজ শেয়ার করো, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।